ভাবুন তো একবার, একজন লেখকের ডায়েরি, শুধু নির্জনতা খুঁজতে গিয়ে সে এমন কিছুর মুখোমুখি হল যা যুগ যুগ ধরে লুকিয়েছিল। চলুন আজ আমরা সেই হাড়হীন করা অভিজ্ঞতার গভীরে ডুব দিই। গল্পটা অয়নের। কলকাতার এই হইচই, এই যান্ত্রিক জীবন থেকে একটু মুক্তির জন্য ও আশ্রয় নিয়েছিল বীরভূমের এক্কেবারে এক কোণায় একটা প্রত্যন্ত গ্রামের পুরনো জমিদার বাড়িতে। আসলে একজন লেখকের আর কী বা চাই বলুন তো, শুধু অফুরন্ত নিস্তব্ধতা। কিন্তু মুশকিলটা হলো এই নিস্তব্ধতা কেমন যেন গা ছমছমে। গ্রামটা এতটাই শান্ত যে সন্ধে নামার পর পাখিরাও যেন ভয়ে চুপ করে যায়। চারিদিকে শুধু ঝিঝি পোকার একটা একটানা আওয়াজ। জানেন তো, যে আওয়াজটা রাতের নিস্তব্ধতাকে আরও ভারী, আরও রহস্যময় করে তোলে। তো অয়নের নতুন ঠিকানা হলো সেই পুরনো গ্রাম থেকে একটু আলাদা হয়ে খাতা জমিদার বাড়িটা। লেখার জন্য তো জায়গাটা একদম পারফেক্ট, কিন্তু ও তখনও জানত না যে ওই বাড়ির প্রত্যেকটা কোণে কি ভয়ঙ্কর এক আতঙ্ক ওর জন্য অপেক্ষা করছে। বাড়ির কেয়ারটেকার হরিপদ যাওয়ার আগে একটা অদ্ভুত কথা বলে গিয়েছিল, কিন্তু আমাদের অয়ন্ত যুক্তিবাদী মানুষ, তাই না? সে এসবকে গ্রামের লোকের কুসংস্কার ভেবে হেসেই উড়িয়ে দিল। বেচারা জানত না এই হাসিটা বেশিক্ষণ থাকবে না। হরিপদর ওই কথাটা অয়ন একেবারেই পাত্তা দেয়নি। আর ঠিক সেই রাতেই ঘটল এমন এক ঘটনা যা ওর যুক্তির দম্ভকে একেবারে ভেঙে গুড়িয়ে দিয়েছিল। অয়ন তখন নিজের ল্যাপটপে কাজ করছিল। ঝড়ের দাপটে বাইরের পৃথিবী থেকে ও যেন পুরোপুরি আলাদা হয়ে গেছে। আর ঠিক সেই সময়ে বৃষ্টির ওই ঝমঝম আওয়াজকে ছাপিয়ে একটা অন্যরকম শব্দ ওর কানে এলো। প্রথমে মনে হলো হয়তো বৃষ্টিরই শব্দ, কিন্তু না, এটা অন্য কিছু, একটা ধাতব আওয়াজ। মনে হচ্ছিল ঠিক ওর মাথার ওপরের ছাদ দিয়ে কেউ যেন একটা ভারী শিকল টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে। তো অয়নের যুক্তিবাদী মন সঙ্গে সঙ্গে একটা ব্যাখ্যা দাঁড় করিয়ে নিল। আরে, নির্ঘাত কোনো বুনো জানোয়ার হবে। শব্দটা ঠিক কোত্থেকে আসছে সেটা দেখতেই ও টর্চ হাতে সিঁড়ি দিয়ে ওপরে উঠতে শুরু করল, এক অজানা ভয়ের দিকে নিজের অজান্তেই। ছাদে পৌঁছে অয়নের টর্চের আলোটা অন্ধকার আর বৃষ্টি চিরে এদিক ওদিক ঘুরতে লাগল। একটা চাপা উত্তেজনা, একটু কৌতূহল নিয়ে ও ভালো করে চারপাশটা দেখতে শুরু করল। কিন্তু ও যা দেখল সেটা একেবারে অবাক করার মতো। ছাদটা একদম ফাঁকা, কিচ্ছু নেই, কোনো জানোয়ার নেই, কোনো মানুষ নেই, শিকল তো দূরের কথা। তাহলে কি ও ভুল শুনেছে? না, ভুল শোনেনি। কারণ সেখানে প্রমাণ ছিল, অকাট্য প্রমাণ। বৃষ্টির জলে ভেজা কাদার ওপর স্পষ্ট পায়ের ছাপ। আর ঠিক তখনই অয়নের শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। কারণ পায়ের ছাপগুলো স্বাভাবিক ছিল না। পায়ের আঙুলগুলো ছিল গোড়ালির দিকে, আর গোড়ালিটা সামনের দিকে। ভাবা যায়, ওর সমস্ত যুক্তি, সমস্ত বিশ্বাস যেন এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গেল। এই উল্টো পায়ের ছাপটা দেখেই হরিপদর কথাটা ওর মনে পড়ল। আমাদের বাংলা লোককথায় তো এমন একজনের কথাই শোনা যায়, তাই না? যার পা দুটো উল্টো দিকে ঘোরানো, মানে পেতনি। অয়নের যুক্তিবাদী মনটা জীবনে প্রথমবারের মতো ভয়ে কেঁপে উঠল। আর ঠিক সেই মুহূর্তে অয়নের মনে হল ছাদে ও একা নয়। ওর ঘাড়ে যেন কারো ঠান্ডা নিঃশ্বাস এসে পড়ল, একটা হিমশীতল অনুভূতি যা ওকে বুঝিয়ে দিল কেউ বা কিছু একটা ঠিক ওর পেছনেই দাঁড়িয়ে আছে। অয়ন কাঁপা কাঁপা শরীরে খাটটা ঘোরাল, আর বৃষ্টির ঝাপটার মধ্যে দিয়ে আবছাভাবে দেখতে পেল এক নারী মূর্তিকে। পরনে একটা ছেঁড়া খোড়া শাড়ি, মুখটা লম্বা চুলে ঢাকা। আর সবচেয়ে ভয়ঙ্কর যে জিনিসটা, সেটা হলো ওর পা দুটো। পা দুটো সত্যিই উল্টো দিকে ঘোরানো। ওর মনের সব ভয় সত্যি হয়ে ওর সামনে দাঁড়িয়ে। আর তারপর সেই ছায়ামূর্তিটা ফিসফিস করে কথা বলে উঠল। কিন্তু সে গলাটা কোনো মানুষের গলা ছিল না। মনে হচ্ছিল যেন দুটো মরচে পড়া লোহা একে অপরের সঙ্গে ঘষা খেলে যেমন আওয়াজ হয়, ঠিক সেরকম। এরপর আর এক সেকেন্ডও দাঁড়ায়নি অয়ন। প্রায় পাগলের মতো ছাদ থেকে দৌড়ে নেমে এসে নিজের ঘরে ঢুকে ভেতর থেকে দরজাটা আটকে দিল। কিন্তু আতঙ্ক কি এত সহজে পিছু ছাড়ে? সারাটা রাত ধরে ও দরজার ওপার থেকে নখ দিয়ে আঁচড়ানোর শব্দ আর একটা বিকট
অমানসিক খিলখিল হাসির আওয়াজ শুনতে পেল। ভোরের আলোর জন্য অপেক্ষা করা ছাড়া ওর আর কিছুই করার ছিল না। ভোরের আলো ফোটার সাথে সাথেই অয়ন কোনো রকমে নিজের ব্যাগটা গুছিয়ে সেই বাড়ি থেকে ছুট দিল। একবারের জন্যও পেছনে ফিরে তাকায়নি। সোজা দৌড় স্টেশনের দিকে। শহরে ফিরতে হবে ওকে। ট্রেনে বসে অয়ন ভাবছিল, বাঁচা গেল। কিন্তু জানালার কাছে নিজের প্রতিবিম্বর দিকে তাকাতেই ওর বুকের ভেতরটা যেন জমে গেল। ও দেখল ওর নিজের কাঁধের উপর কাদামাখা একটা হাত। ও একা ফেরেনি। অয়ন আর কোনো দিনও ওই গ্রামে ফিরে যায়নি। কিন্তু আজও যখন মাঝরাতে বৃষ্টি নামে ও নিজের পিঠের ওপর সেই বরফের মতো ঠান্ডা হাতের ছোঁয়াটা অনুভব করে। আসলে প্রশ্নটা হলো, কিছু ছায়া যদি একবার পিছু নেয়, তাদের হাত থেকে কি সত্যি সত্যি কখনো নিস্তার পাওয়া যায়?